মেঘ চোখ তুলে তাকিয়ে কেবল ওপর নিচ মাথা নাড়াল। আরক্তনেত্রের শীতল চাউনি নিরীক্ষণ করে আবির মৃদুস্বরে বলল, তুই যা এখন। কেন? একটু থাকি আমি। কোনো প্রয়োজন নেই, আমি আছি তো। মেঘের ভ্রু যুগলে ক্ষীণ ভাঁজ পড়ল। মনে মনে ঈষৎ রাগও করল, কিন্তু আবির এখন সেই রাগ বোঝার অবস্থাতেই নেই। আবিরের আদেশ মতো মেঘও মন খারাপ করে রুম থেকে বেরিয়ে গেল। সম্পর্কের বাঁধন বিনি সুতার মতো ঠুনকো, বেখেয়ালি ঝড়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেতে সমর্থ। আত্মমর্যাদা বোধ থেকে নেওয়া কিছু সিদ্ধান্ত সময়ের সঙ্গে সঙ্গে অনুদ্বেল মনের ব্যথায় পাহাড় সৃষ্টি করে। অভিমান মস্তিষ্কে যাতনার ব্যাপ্ত রূপ। বাসার সকলের উপস্থিতিতে আলী আহমদ খান প্রথমবারের মতো একমাত্র বোনের ব্যাপারে কথা বলছেন। আদর যত্নে বোনকে বড় করা থেকে শুরু করে বিয়ে পর্যন্ত সব ঘটনায় যথাসাধ্য খুলে বলেছেন। আলী আহমদ খানের অনুষ্ণ স্বরে অভিমান, কষ্ট, অভিযোগ স্পষ্ট। আলী আহমদ খান হঠাৎই দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে তপ্ত স্বরে জিজ্ঞেস করলেন, আবির, তুমি কি মাহমুদাকে আগে থেকে চিনতে? জান্নাতের বিয়ের কথা বলার সময় দেখা হয়েছিল, তখনই কথায় কথায় পরিচয় হয়েছিল। আগে কখনো বলনি কেন? আমার এত বছর বয়সে আপনি কোনোদিন ফুপির বিষয়ে বাসায় কথা বলেননি। আমাদের যে একজন ফুপি আছেন, এটাই কেউ জানতাম না। ভাগ্যক্রমে তাদের সাথে পরিচয় হয়েছিল আমার। এমতো অবস্থায় আপনাকে জানালে আপনি বিষয়টাকে কিভাবে দেখবেন, এই নিয়ে দুশ্চিন্তায় ছিলাম, তাই বলা হয়ে ওঠেনি। ইকবাল খান মৃদুস্বরে প্রশ্ন করলেন, গ্রামের বাড়িতে আফাকে পাঠানোর পরিকল্পনাটাও কি তোর ছিল? হ্যাঁ, তোমাদের সবাইকে দেখার খুব ইচ্ছে ছিল ফুপির। বাসায় আসার অনুমতি দেওয়ার সামর্থ্য আমার নেই। গ্রামের বাড়িতে যাওয়ার ব্যাপারে আব্বুর নিষেধাজ্ঞাও ছিল না, তাই বলেছিলাম ইচ্ছে হলে গ্রাম থেকে ঘুরে আসার জন্য। নিস্তব্ধতায় স্তব্ধ চারপাশ। মোজাম্মেল খান চুপ করে বসে আছেন। মালিহা খানরাও নীরব। তানবীর মেঘের পাশে দাঁড়িয়ে আছে। কথা বলছে আবির, অথচ ভয়ে বরফের মতো জমে যাচ্ছে মেঘ। নিবিড় চিন্তায় মগ্ন সে। শুকনো গলায় শ্বাস ছাড়ছে বারবার। বুকের ভেতর অদৃশ্য হাওয়া বইছে। হৃদয়ে ভয়ঙ্কর রকমের তোলপাড় চলছে। তানবীর নীরবতা ভেঙে সন্দিহান চোখে চেয়ে প্রশ্ন করলো, অতীতের মনোমালিন্য ভুলে ফুপিকে এই বাড়িতে আনা যায় না? মোজাম্মেল খান এতক্ষণে মুখ খুললেন। কোনো সম্পর্কে চির ধরলেই সেই সম্পর্ক আগের মতো ঠিক করা সম্ভব হয় না কখনো। আজ আমরা বর্তমানে থাকলেও গতকাল ছিলাম অতীতে। আর অতীত মানেই স্মৃতি। যেই স্মৃতি পরিবর্তন করা সম্ভব হয় না কখনো। কিছু স্মৃতি সুখের হলেও অনাকাঙ্ক্ষিত কিছু স্মৃতি সরল জীবনকে জটিল করতে সক্ষম। তাই মনোমালিন্য ভুলতে চাওয়ার ইচ্ছেটা সহজ হলেও মন থেকে মেনে নেওয়া ততটাই কঠিন। তানভীর মাথা নিচু করে শান্ত গলায় বলল, চেষ্টা তো করতে পারি। আলী আহমদ খান গুরুগম্ভীর কণ্ঠে বললেন, চেষ্টায় সব সম্ভব হলেও কারোর প্রতি তীব্র আক্রোশ মেটানো সম্ভব না। যে আমার পরিবারের সব শান্তি কেড়ে নিয়েছে, চাইলেই কি তার সাথে মন খুলে কথা বলা যায়? আবির ভারী কণ্ঠে শুধালো, এতগুলো বছরেও আপনার পরিবারের শান্তি আসেনি? আমরা কি তবে আপনার শান্তির কারণ নই? তা কেন হবে? এখন তোমরাই আমার সব। তোমাদেরকে ঘিরেই আমার সকল আশা ভরসা। তাহলে এত বছর আগের ক্ষোভ এখনো মনের মধ্যে পুষে রেখেছেন কেন? আর আমাদেরকে কেনই বা বলছেন? সেই ক্ষোভ আমাদের মধ্যেও ঢুকাতে চাচ্ছেন? আলী আহমদ খান নিরুপায় হয়ে ছেলের দিকে তাকিয়ে আছেন। কি বলবেন কিছুই বুঝে উঠতে পারছেন না। মোজাম্মেল খান ধীর কণ্ঠে বললেন, তোমাদের একজন ফুপি আছেন। এই কথাটা তোমাদের জানা দরকার, সেজন্য জানানো হয়েছে। আবির মৃদু হেসে বলল, আপনারা যদি নিজের ক্রোধ কমাতে না পারেন আর তাকে এই বাড়ির চৌকাঠ পেরুতেই না দেন, তবে আমাদের ফুপি আছে কি নেই সে কথা জেনে আমাদের কি কাজ? আপনাদের রাগ অভিমানের জন্য ফুপির ভালোবাসা কি আমরা বুঝতেই পারিনি? ফুপি থাকা সত্ত্বেও সারা জীবন জেনে এসেছি আমাদের কোনো ফুপি নেই। জানার পরও কোনোদিন অভিযোগ করেছি? চির ধরা সম্পর্ক ঠিক করার অনেক উপায় আছে। সম্পর্ক আগের থেকে আরো বেশি মজবুত করারও উপায় আছে। কিন্তু আপনারা যদি ডায়েরির ছেঁড়া পৃষ্ঠায় তিক্ত কিছু স্মৃতি আঁকড়ে ধরে থাকেন, তাহলে সারা জীবনেও তিক্ততা কমবে না। চোখে চোখ রাখলে শুধু আক্রোশ প্রকাশ পায় না আব্বু। আক্রোশের আড়ালে চাপা পড়া মায়ায় পাহাড়টাও দৃশ্যমান হয়।
আবির কথা শেষ না করে এক মুহূর্তও দাঁড়ালো না। আক্রোশের আড়ালে চাপা পড়া মায়ার পাহাড়টাও দৃশ্যমান হয়। আবির কথা শেষ করে এক মুহূর্তও দাঁড়ালো না, মাথা নিচু করে রুম থেকে বেরিয়ে গিয়েছে। তানবীর মেঘের পরে মোজাম্মেল খানরাও একে একে বেরিয়ে গিয়েছেন। আলী আহমদ খান কিছুক্ষণ নিষ্পলক চোখে দরজার দিকে চেয়ে থেকে অকস্মাৎ মালিহা খানের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, তুমি কি চাও? মালিহা খান কিঞ্চিত চমকালেন, চারপাশে নজর বুলিয়ে স্বামীর অভিমুখে তাকালেন। আলী আহমদ খান স্থির নেত্রে তার মুখের দিকে চেয়ে আছেন। মালিহা খান ঈষৎ হেসে শীতল কণ্ঠে বললেন, আপনার বোনের ব্যাপারে আপনি যে সিদ্ধান্ত নিবেন সেটাই শেষ সিদ্ধান্ত। আমি আপনার মুখের উপর কোনো দিন কথা বলিনি, আর বলতেও চাই না। আম্মা মারা যাওয়ার পর আপনারা যখন মাহমুদাকে খবর দিচ্ছিলেন না, তখন মনুষ্যত্ব বোধ থেকে আমি আমার ভাইকে দিয়ে খবর পাঠিয়েছিলাম। কিন্তু আপনার জেদের কাছে আমার মনুষ্যত্ববোধ সেদিন তুচ্ছ ছিল। সমাজ, বাস্তবতার সম্মুখে নিজের সংসার বাঁচাতে সেদিন আমি চুপ করে গিয়েছিলাম। মনস্থির করেছিলাম মাহমুদার ব্যাপারে আপনাকে কোনোদিন কিছুই বলবো না। আমি আমার জায়গায় ঠিক ছিলাম, এখনো আছি। আমার স্পষ্ট মনে আছে, ছোটবেলা একবার অ্যালবামে মাহমুদার ছবি দেখিয়ে আব্বির জিজ্ঞেস করেছিল, কে তিনি? আমি তখনও নিশ্চুপ ছিলাম। মিথ্যে দিয়ে সত্যি ঢাকার চেষ্টা কোনোদিনও করিনি আমি। আমি চুপ থাকলেও আপনার রক্ত চুপ থাকেনি। আজ আপনার ছেলে আপনার বিরুদ্ধে কথা বলছে। এখন কি করবেন? আমার মতো ছেলেকেও বাসা থেকে বের করে দিবেন? নিজ হাতে সম্পর্কের খুন করে আবারও নিজের জেদকে জেতাবেন? আলী আহমদ খান কাতর চোখে তাকিয়ে আছেন। কাউকে মন থেকে ভালোবাসলে তার প্রতি মনে কখনো বিদ্বেষের জন্ম হয় না, যা জন্মায় সবচেয়ে অভিমান, অভিযোগ। উদাস চোখে তাকিয়ে করুণ কণ্ঠে বললেন, আমাকে নিয়ে তোমার মনে এত অভিমান জমে আছে? স্বামীর করুণ কণ্ঠে মালিহা খানের বুকের ভেতরটা মোচড় দিল। তবুও নিঃশব্দে হেসে বললেন, আপনার বিরুদ্ধে না। আমার কোনো অভিযোগ আছে না, কোনো অভিমান। সত্যি মিথ্যের আবরণে পৃথিবী আবৃত থাকলেও আমি সারা জীবন সুখ ভোগের জীবন কাটিয়েছি। আমার অতীত জুড়ে শুধু স্মৃতিময় সুখ। আমি মুখ ফুটে কিছু না বললেও আপনি সব সময় আমার ইচ্ছা অনিচ্ছার মূল্য দিয়েছেন। এত বছরের সংসারে মাহমুদা ছাড়া আর কাউকে নিয়ে আমাদের মাঝে গুরুতর সমস্যা হয়নি। অভিমান যদি থেকেও থাকে সেটা মাহমুদার বিষয়টা নিয়েই ছিল। আপনার সাথে বিয়ের পর মাহমুদাই ছিল আমার সবচেয়ে কাছের মানুষ। কোনোদিন ননদের দৃষ্টিতে দেখিনি তাকে। অল্প বয়সে শ্বশুরবাড়ি এসে বোনের মতো একজন মানুষ পেয়েছিলাম, যার কাছে সুখ দুঃখের কথাগুলো বলতে পারতাম। কিন্তু এই সুখ বেশি দিন টিকলো না। আপনার আত্মসম্মানবোধ তখন এতটাই প্রখর ছিল যে মাহমুদার কান্নায় ভেজা চোখ, আমার আকুল আবেদন আপনার নিকট বিষের মতো মনে হয়েছিল। আপনাদের রাগ জেদ সহ্য করতে না পেরে মাহমুদা বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। তবুও আপনার পাষাণ মূর্তির মনটা গলেনি, বরং ক্রোধের অনলে নিজেকে জ্বালিয়েছিলেন। আম্মা মারা যাওয়ার পর মাহমুদাকে খবর দিয়েছিলাম যেন মাকে দেখতে আসার উছিলায় আপনার মনের ক্ষোভটা কমাতে পারে। কিন্তু না, আপনি আপনার জায়গায় অটল রয়ে গেলেন। মাহমুদার সঙ্গে সঙ্গে আমাকেও বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। ওই দিনগুলোর কথা মনে পড়লে এখনো কান্নায় জায়নামাজ ভেজে আমার। এরপর থেকে কত রাত মাহমুদাকে স্বপ্নে দেখেছি, সেই হিসেব রাখলে আঙ্গুলের সীমারেখা ফুরিয়ে যেত। বিয়ের পর থেকে এতগুলো বছর আপনার সঙ্গে সংসার করেছি আমি। এ যাবৎকালে আপনার খারাপ কোনো গুণ আমার চোখে পড়েনি। তাহলে মাহমুদার ব্যাপারে আপনি এতটা কঠোর কেন হয়েছিলেন? ওর সম্পর্কটা কি কোনোভাবেই মেনে নেওয়া যেত না? আপনিই বা কেমন ভাই? একমাত্র বোনের স্মৃতি ভুলে কিভাবে আপনি দিন কাটাচ্ছেন? কে বলেছে আমি মাহমুদাকে ভুলে গিয়েছি? রক্তের সম্পর্কে বিচ্ছেদ হয় না কখনো। দৈনন্দিন জীবনের ব্যস্ততা শেষে স্বস্তির নিঃশ্বাসের সঙ্গে মগজে কিছু চিন্তা আসে। অতীতের কোনো ঘটনা, কিছু কথা, অপূর্ণ কোনো ইচ্ছে আকাঙ্ক্ষা, এগুলোকে স্মৃতির তালিকায় অন্তর্ভুক্ত করে। কিন্তু মাহমুদাকে আমি কোনো দিন অতীত ভাবিনি, আর না ওর স্মৃতি ভুলবার চেষ্টা করেছি। মাহমুদা আমার কাছে কি ছিল এটা আমি কোনো দিন কাউকে বোঝাতে পারবো না। দায়িত্ব, যত্ন, কর্তব্য, ভালোবাসা
কোনো কিছুর ত্রুটি রাখিনি কখনো। আমার হৃদয়ের সবটুকু জুড়ে মাহমুদা ছিল। বোনের কোনো আবদার অপূর্ণ রাখিনি। চাঁদের গায়ে কলঙ্কের দাগ থাকলেও আমাদের বোন ছিল নিষ্পাপ। মধ্যবিত্ত পরিবারে সুখেই দিন কাটছিল আমাদের। কিন্তু সেই সুখ বেশি দিন টেকেনি। আব্বা জীবিত থাকাকালীন জায়গা জমি নিয়ে আমাদের আর আসাদ ভাইদের পরিবারের মধ্যে বড়সড় দ্বন্দ্ব বাধে। এই দ্বন্দ্বের জের ধরে তাদের আত্মীয়স্বজন গ্রামে এসেছিল। অনেক মিটিং মিছিলও হয়েছিল। এক পর্যায়ে গ্রামে সালিশি বসেছিল। আব্বা সব তথ্য প্রমাণ দিয়ে ঝামেলা মীমাংসা করেন এবং ওই জায়গা আব্বা পেয়েছিলেন। সেদিনের পর থেকে ওদের সাথে আমাদের পারিবারিক ঝামেলা গুরুতর পর্যায়ে রূপ নিয়েছিল। আসাদ ভাইয়ের একটা ভাই ছিল, নামটা ঠিক মনে নেই। মাহমুদার সাথে একই ক্লাসে পড়াশোনা করত। মাহমুদাকে অনেকভাবে বিরক্ত করার চেষ্টা করেছে। ঝগড়া বিবাদের পরে আমাদের হেনস্থা করতে কয়েকবার আব্বার কাছে বিয়ের প্রস্তাবও পাঠিয়েছিলেন, কিন্তু আব্বা রাজি হননি। সেই নিয়েও কত দ্বন্দ্ব। মাহমুদাকে দেখে নিবে, আমাদের দেখে নিবে, আরো অনেক কিছু। সব দাঙ্গা হাঙ্গামা থেকে আব্বা আম্মা আমি মোজাম্মেল সবসময় আগলে রেখেছি ওকে। আব্বা মারা যাওয়ার পর ঘটনা এমন পর্যায়ে চলে গিয়েছিল যে গ্রামে থাকতে গেলে তাদের সেই বখাটে ছেলের সাথে মাহমুদাকে বিয়ে দিতেই হবে, না হয় যে কোনো সময় বাড়ি থেকে উঠিয়ে নিয়ে যাবে। আজ থেকে ৩০-৩২ বছর আগে প্রেম, ভালোবাসা, পছন্দ বলতে কোনো শব্দ গ্রামে গঞ্জে প্রচলিত ছিল না। কোনো ছেলে বা মেয়ে নিজের পছন্দে বিয়ে করলে গ্রামের মানুষ তাদের দুরাচারীর নজরে দেখত। মনে করত পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ হচ্ছে ওই ছেলে আর মেয়ে। সমাজের চোখে সেই পরিবার বিষাক্ত হয়ে যেত। তখন মাথার উপর বটবৃক্ষের মতো আব্বা ছিলেন না। আমাদের শক্ত অবস্থান ছিল না। তাই বাধ্য হয়ে মাহমুদাকে ওদের হাত থেকে বাঁচাতে গ্রাম ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। গ্রাম ছেড়ে আসার আগে আসাদ ভাইদের সাথে চ্যালেঞ্জ করে এসেছিলাম, আমার বোনকে পড়াশোনা করিয়ে চাকরি নেয়াবো, তারপর প্রতিষ্ঠিত কোনো ছেলের সাথে ধুমধাম করে বিয়ে দিব। আর তখন আসাদ ভাইদের সপরিবারে দাওয়াত দিব। কিন্তু আমি চাইলেই কি হবে? ভাগ্য হয়তো তা চাইনি। যেই বোনের জন্য গ্রাম ছেড়ে শহরে এসেছিলাম, দিনরাত পরিশ্রম করে পরিবারের হাল ধরার চেষ্টা করছিলাম, সেই বোন কিনা সব ভুলে আমাদের সাথে সব সম্পর্ক ছিন্ন করে চলে গিয়েছিল। মৃত্যুর সংবাদের মতো শহর থেকে গ্রামের সব জায়গায় এই খবর ছড়িয়ে পড়েছিল। গ্রামের মানুষজন ধিক্কার জানাচ্ছিল। মাহমুদার চলে যাওয়ার থেকেও আসাদ ভাইদের করা অপমান আমার নিকট খুব বেশি কষ্টদায়ক ছিল। সহ্য করতে পারিনি। বাসায় এসে কাউকে কিছু বলতেও পারিনি। সবকিছু মুখ বুঝে সহ্য করে এসেছি। মালিহা খান মলিন চোখে স্বামীকে দেখছেন। হঠাৎ উষ্ণদাহীন কণ্ঠে বললেন, আপনি এই কথা কখনো বললেন না কেন আমাকে? যতটুকু সহ্য করার ক্ষমতা আমার আছে, আমি নীরবে তা সহ্য করে নিব। আমার পরিবারের উপর আঁচ আসার আগ মুহূর্ত পর্যন্ত আমি কারো মনে আঘাত দিতে চাই না। আপনাকে অনুরোধ করছি, কি হয়েছিল না হয়েছিল সেসব এখন ভুলে যান। এত বছর কেউই মাহমুদার কথা সেভাবে জানতো না। এখন সবাই জেনেছে। তানবীর মেঘকে কতটা ভালোবাসে, কিভাবে আগলে রাখে, সবটাই তো আমাদের নিজের চোখে দেখা। কাল মেঘ যদি কোনো ভুল করে, ভাই হিসেবে তানবীরও কি আপনার মতোই আচরণ করবে? আলী আহমদ খান ভারশূন্য হেসে বললেন, তানবীর কি করবে আমি জানি না, কিন্তু মেঘ যদি ভুল পথে পা বাড়ায়, আমি কিংবা মোজাম্মেল কেউই সেটা সহ্য করব না। এই তোমাকে বলে রাখলাম। ভুল পথ মানে? কি বলতে চাচ্ছেন আপনি? তোমাকে তো বলেইছিলাম, আসাদ ভাই গত বছর মেঘের জন্য বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। তাছাড়া মোজাম্মেলও সেদিন বলছিল মেঘ নাকি আসাদ ভাইয়ের ছেলে আদনানকে চিনে, একই ভার্সিটিতে পড়াশোনা করে, কথাও হয়েছে দুজনের। সেদিন হুট করে আসাদ ভাই বাসায় আসতে চাইলেন, ভদ্রতার খাতিরে না করতে পারিনি। আজ নয়তো কাল মেঘ আর আদনানের মধ্যে সুসম্পর্ক হলে কি করব আমরা? সেই শত্রুর নিকট আবারও মাথা নিচু করতে হবে আমাদের। মেঘকে নিষেধ করে দিলেই হলো, তাহলেই আদনানের সাথে কথা বলবে না। নিষেধ তো মাহমুদাকেও করেছিলাম, লাভ হয়েছিল কি? কি করবেন এখন, ভেবেছেন কিছু? আসাদ ভাইকে আগেও বলেছি, সেদিনও বলেছি, আবিরের সঙ্গে মেঘের বিয়ে ঠিক। কিন্তু এ ব্যাপারে আবির বা মেঘ কাউকেই জানানো হয়নি। আমি আবিরকে কয়েকবার জিজ্ঞেস করতে চেয়েছি, কিন্তু তার চাল চলনে বুঝলাম সে এই প্রসঙ্গে কথা বলতে ইচ্ছুক না।
আপনার মুখে আবির মেঘের বিয়ের কথা শুনতে শুনতে আমার চুলে পাক ধরে যাচ্ছে। এদিকে মেঘ আবিরকে সহ্যই করতে পারে না, ওদিকে আবিরকে বিয়ে করার কথা জিজ্ঞেস করলে বলে আমি জানাবো। তাদের জানানো পর্যন্ত অপেক্ষা করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। কোনো অঘটন ঘটার আগে সমস্যার সমাধান করা দরকার। তুমি আবির আর মেঘের সঙ্গে সরাসরি কথা বলো। তারা রাজি থাকলে আলহামদুলিল্লাহ, তাদের আপত্তি থাকলে জোর করার প্রয়োজন নেই। কারো মতের বিরুদ্ধে গিয়ে বিয়ে দিব না, বলে দিও তাদের। ঠিক আছে। মিমের ক্লাস শেষ হয়েছে অনেকক্ষণ হলো, কিন্তু বাসায় যেতে ইচ্ছে করছে না। ফুপির ঘটনা শোনার পর থেকে সবকিছু কেমন যেন লাগছে। অল্পবয়স্ক মেয়েটার মনে এত বড় সত্যিটা ভীষণ রকমের প্রভাব ফেলেছে। গত ৩ দিন যাবৎ বাসার সর্বক্ষণ এই আলোচনাই চলছে। এসব শুনতে শুনতে জীবনটা ধোঁয়াশা হয়ে গিয়েছে। ক্ষণে ক্ষণে আরিফের কথা মনে পড়ছে, আর আক্রোশে অন্তরাত্মা পর্যন্ত তিক্ত হয়ে উঠছে। স্কুলের কাছে একটা রেস্টুরেন্টে জুস হাতে উদাসীন মনে বসে আছে। সাধারণত বান্ধবীদের সঙ্গে নিয়ে আসলেও মন ভালো না বলে আজ একাই এসেছে। হঠাৎ অদ্ভুতভাবে বুক কাঁপছে, সবকিছু বিরক্ত লাগছে। জুসের গ্লাসটা টেবিলের উপর রেখে স্কুল ব্যাগে মাথা রাখলো। উন্ননা দুচোখ রাস্তার ধারে। অকস্মাৎ নজর থমকালো অদূরে একটা টেবিলে দুজন কফি খাচ্ছে। সেখানের একজন গালে হাত রেখে এক দৃষ্টিতেই মিমের দিকে তাকিয়ে আছে। খুব সম্ভবত ছেলেগুলো বিশ্ববিদ্যালয়ে পড়ে। মিমের সঙ্গে ছেলেটার দৃষ্টি মিলতেই মিম চোখ সরালো, সোজা হয়ে বসে জুসের গ্লাসে হাত নিল। বক্র দৃষ্টিতে তাকিয়ে ছেলেটার অবস্থান বোঝার চেষ্টা করলো। ছেলেটা এখনো এক দৃষ্টিতেই তাকিয়ে আছে। সহসা মিমের কপাল কুঁচকে আসে, চেহারায় বিরক্তির ভাব স্পষ্ট প্রতীয়মান হলো। মিমের প্রশ্নসূচক মনে বহুবিধ প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। মিম আলগোছে চোখ সরিয়ে জুস খাওয়ায় মনোনিবেশ করলো। চারপাশে এত এত ছেলে, অথচ মেয়ের সংখ্যা খুবই কম। অজানা ভয়ে ধিম ধিম করে বুক কাঁপছে। যত দ্রুত সম্ভব জুস শেষ করে বের হতে পারলেই ঝামেলা মুক্ত। অকস্মাৎ কেউ একজন বলল, হাই, আমি কি এখানে বসতে পারি? মিম ফের চোখ তুলে তাকালো। ওই ছেলেটা টেবিলের ঠিক পাশে দাঁড়ানো। মিম থতমত খেয়ে শুধালো, কে আপনি? আমি আশরিফ আমান। তুমি অনুমতি দিলে এখানে কিছু সময়ের জন্য বসতাম। আমি আপনাকে চিনি না, তাই এখানে বসার কোনো মানে হয় না। পৃথিবীর জনসংখ্যা ৮০০ কোটি ছাড়িয়ে। সবাই কি সবাইকে চিনে? আমি তোমাকে চিনি মানে তোমারও যে আমাকে চিনতেই হবে এমনটা কিন্তু না। হতেও পারে নতুন হিসেবে পরিচিত হওয়া কেউ একজন তোমার হৃদয়ের শূন্যতা পূর্ণ করতে পারে। তোমার খুব কাছের মানুষও হতে পারে। মিম ভ্রু কুটিয়ে নিবন্ত চোখে চেয়ে শক্ত কণ্ঠে শুধালো, আপনি কি আমাকে চিনেন? আমান চেয়ার টেনে মিমের মুখোমুখি বসলো। মিমের দৃষ্টিতে আতঙ্ক, অথচ মনে ভীষণ কৌতূহল। এই বয়সে কৌতূহলটা একটু বেশি কাজ করে। কৌতূহলের বশে প্রশ্নটা করা। মলিনতায় ডুবন্ত চেহারার দিকে চেয়ে মৃদু হাসলো আমান। বলল, শুধু চিনি না, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। আমি স্বপ্নের ঘোরে শুধু তোমাকেই দেখি। আমার স্বপ্ন শুধু তুমি। মিম হতবিহ্বল, রন্ধ্রে রন্ধ্রে অসন্তোষ। অপরিচিত মানুষের মুখের অপ্রত্যাশিত কথাগুলো শুনে মিম নীরস ভঙ্গিতে চেয়ে রইল। আমান ছোট্ট করে প্রশ্ন করলো, বাই দ্য ওয়ে, তোমার নাম কি? আপনি আমাকে চিনেন না? আমান ফিসফিসিয়ে আওড়ালো, সত্যি কথা বলবো নাকি মিথ্যে? সত্যি কথা বলুন। এইটা আমার বড় ভাইয়ের রেস্টুরেন্ট। সেই অর্থে প্রয়োজন অপ্রয়োজনে মাঝে মধ্যেই এখানে আসা হয় আমার। তোমাকে স্কুলের আশেপাশে, এমনকি আমাদের রেস্টুরেন্টেও দেখেছি কয়েকবার। প্রায় সবসময় বান্ধবীদের সঙ্গে আসতে। আড্ডা, হাসাহাসি, দুষ্টামি করতে বেশি। আজ হঠাৎ একা আসলে? তাছাড়া মনমরা হয়ে বসে আছো, তাই কথা বলতে এসেছি। তুমি গুরুত্ব দিচ্ছিলে না বলে ওই কথাগুলো বলে যাচ্ছিলাম, তার জন্য দুঃখিত। কিন্তু আজ একা কেন তুমি? মিম মৃদুস্বরে বলল, আমার জুস খেতে ইচ্ছে করছিল তাই এসেছি। বান্ধবীদের জিজ্ঞেস করিনি। আমি মিম। আমার খোঁজ নিতে আসার জন্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, কিন্তু আমি একটু একা থাকতে চাইছি। একা থাকলে মানুষ অকারণেই ডিপ্রেশনে চলে যায়। তুমি চাইলে মন খারাপের কারণ আমাকে শেয়ার করতে পারো। মিম রাগী চোখে তাকাতেই আমানের পেছনে দাঁড়ানো আরিফকে দেখল। দাঁতে দাঁত পিষে দাঁড়িয়ে আছে আরিফ, দৃষ্টিতে বিদ্বেষের ছায়া। অনবদ্য সময়টা বিষাদিত হলো। আরিফ এগিয়ে এসে কঠোর কণ্ঠে বলল,
এই বয়সের একটা মেয়েকে ডিপ্রেশন শব্দের সাথে পরিচয় নাই বা করলেন মিস্টার আশফিক আমান ভাইয়া? তার মন খারাপের কারণ জেনে আপনার গুরুত্বপূর্ণ সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। আমান চটজলদি পিছু ঘুরলো, আরিফকে দেখে আমতা আমতা করে বলল, আরে তুই এখানে কখন এসেছিস? আমি তো এমনিতেই কথা বলছিলাম। থাকুক না ভাইয়া, তোমাদের রেস্টুরেন্টে এত এত কাস্টমারদের মাঝে তোমার ক্যারেক্টার সার্টিফিকেট নাই বা দেখালাম। এই অগ্নি, চলো। তুই মিমকে চিনিস নাকি? হ্যাঁ, আমার কাজিন এবং খুব কাছের মানুষ। আর কিছু জানতে চাইলেই বিকেলে চা খেতে এসো। বাকি কথা না হয় তখন বলবো।